আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব শিশুদের সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য সমস্যা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার রানা চৌধুরী, সহকারী অধ্যাপক, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। ডাক্তার রানা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর আদনান ভাই, আমাকে এই অনুষ্ঠানে, এই সুস্থ দেহ সুস্থ মন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই, এই সময়টিতে শিশুরা কি কি ধরনের রোগে ভুগছে? এখন বর্ষাকাল, এই সময়ে শিশুরা নানা রকম রোগে আক্রান্ত হয়, বিশেষ করে ভাইরাসজনিত রোগগুলো বেশি হয়। তো আমাদের দেশে এই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি বেশি হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, পাশাপাশি আরও কিছু রোগ আছে যেমন শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা, আবার পানিবাহিত কিছু রোগ হচ্ছে যেমন ডায়রিয়া। এই সমস্যাগুলো এখন অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। ডেঙ্গুটা কি এবং আসলে কি কারণে শিশুরা এই ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে? ডেঙ্গুটা মূলত একটা ভাইরাসজনিত রোগ। এটা ডেঙ্গু ভাইরাস নামে একটা ভাইরাস, যেটা বাহিত হয় মশা দ্বারা। এডিস নামক একটা মশা আছে, যে মশাটি দিয়েই এই ভাইরাসটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। তো যখন কোনো আক্রান্ত ব্যক্তিকে এডিস মশাটা কামড় দেয়, সে যদি ওখান থেকে গিয়ে একটা আক্রান্ত ছাড়া স্বাভাবিক মানুষকে যখন এটা কামড় দেয়, তখন এই ভাইরাসটা ওই লোকের শরীরে ছড়িয়ে পড়ে এবং এটার বংশবিস্তার করতে থাকে এবং কয়েকদিন পরে সে রোগের লক্ষণগুলো প্রকাশ করে। আর শিশুরা এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বেশি, কারণ সাধারণত আমরা জানি বড়রা যেটা পরে কাপড় চোপড় ঢাকা থাকে, কিন্তু আমাদের দেশের আমরা যে বাচ্চারা যখন ঘরে থাকে বেশিরভাগ সময় তারা খালি গায়ে থাকে বা শরীরের বেশিরভাগ অংশ অনাবৃত থাকে, যার কারণে মশারা এদেরকে কামড় দেওয়ার সুযোগটা বেশি পায়। সেজন্য ডেঙ্গুর সহজেই বাচ্চারা এটা দিয়ে আক্রান্ত হয়। বাচ্চারা কি কি ধরনের লক্ষণ নিয়ে সাধারণত আপনাদের কাছে আসে? সাধারণত প্রথম দিকে ডেঙ্গুটা কয়েকটা ধাপ আছে, ডেঙ্গুর কয়েকটা ভাগে বিভক্ত। প্রথম নিয়ে আসে সাধারণ জ্বর হিসেবে আসতে পারে। জ্বরের পরবর্তী একটা পিরিয়ড আছে যেটাকে আমরা বলি ডেঞ্জার পিরিয়ড বা বিপজ্জনক সময়। এর পরবর্তী আরেকটা সময় যেখানে হচ্ছে যে তার অসুস্থতা থেকে উত্তরণের সময়, যেটাতে কনভালসেন্ট ফেজ বলা হয়। তো প্রথমে যখন জ্বর আসে তখন এটা অন্যান্য ভাইরাস জ্বরের মতোই আসে, যেটা হচ্ছে অনেক বেশি তাপমাত্রা থাকে, 103, 4 এই তাপমাত্রা এভাবে নিয়ে আসে। বাচ্চা তখন খাওয়া দাওয়া কমিয়ে দেয়। বাচ্চার শরীরের যারা একটু বড় বাচ্চা, যেগুলো বড়, তারা বলতে পারে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, চোখের পেছনে ব্যথা, হাঁটতে গেলে ব্যথা লাগে। আর যারা ছোট বাচ্চা তারা হচ্ছে তাদের কান্নাকাটি বেড়ে যায়, কোলে নিলেই কাঁদতে থাকে, শরীরের বিভিন্ন অংশে ব্যথার কারণে সে নড়াচড়া করতে চায় না, খাওয়া দাওয়া করতে চায় না। এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। এরপর আসে তার কিছু যেটা ডেঞ্জার পিরিয়ড বা বিপজ্জনক কিছু লক্ষণ আছে। বিশেষ করে এটা সাধারণত দেখা যায় জ্বর কমে যাওয়ার পরে। জ্বরটা সাধারণত আমরা ডেঙ্গুতে যেটা হয় 4 থেকে 7 দিন পর্যন্ত জ্বর থাকতে পারে, এর পরবর্তীতে জ্বরটা কমে আসে। এখন যখন জ্বর কমে আসে তখনই মূলত ওর বিপজ্জনক লক্ষণগুলো দেখা যায়। তো আমরা যেটা বলি, যতক্ষণ পর্যন্ত জ্বর থাকে ততক্ষণ পর্যন্ত আসলে রোগীর গার্জিয়ান যারা থাকে তাদের চিন্তার জ্বর কমে যাওয়ার পরে ডাক্তারের চিন্তা। এই সময় যে সমস্যাগুলো দেখা দিতে পারে, হঠাৎ করে গায়ে লাল লাল ফুসকুড়ি দেখা যেতে পারে, যেটা জ্বরের সময়ও দেখা দিতে পারে, কিন্তু যখন জ্বরের পরে হয় তখন এটা বেশি দেখা যেতে পারে। শরীর হালকা ফুলে যেতে পারে, বাচ্চার পেট ব্যথা হতে পারে, পায়খানার কালো হতে পারে, প্রস্রাব লাল হতে পারে, চোখের মধ্যে লাল ছোপ পড়তে পারে, মানে রক্তক্ষরণের বিভিন্ন লক্ষণগুলো দেখা যেতে পারে। অথবা বাচ্চা অনেক বেশি দুর্বল হয়ে বিছানায় থেকে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এই সমস্যাগুলো এই সময় দেখা যায়। এটা সাধারণত জ্বর কমার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দেখা যায়। তো যদি কোনো বাচ্চা জ্বর হলো, জ্বরের পরে 24 থেকে 48 ঘন্টা যদি সে এই পিরিয়ডটা যদি পার হয়ে যায়, এরপরে বাচ্চা আবার স্বাভাবিক হতে শুরু করে। তখন দেখা গেল যে বাচ্চার খেলাধুলা করার প্রবণতা বাড়ে, খাওয়ার প্রবণতা বাড়ে। এগুলো যদি হয় তখন আমরা বুঝতে পারি বাচ্চাটা এই সমস্যা থেকে উত্তরণ হচ্ছে, রিকভারি ফেজের দিকে যাচ্ছে। কখন বাচ্চার মা বুঝবে যে, বা বাচ্চার অভিভাবক বুঝবেন যে এই বাচ্চাটিকে এখন আমাদেরকে হাসপাতাল অথবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে?
হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, সাধারণত ভাইরাস জ্বরগুলোতে আমরা সাধারণ ভাইরাস জ্বরগুলোতে বলি 4-5 দিন পর্যন্ত বাসায় থাকবে, জ্বর কমে যাবে। কিন্তু এখানে এখন যে সিজনাল যে ডেঙ্গুর সমস্যাটা হচ্ছে, প্রথমে ডাক্তার যদি কোনো বাচ্চা 2 দিন বা 3 দিন জ্বর খাওয়ার পরও বাচ্চা যদি কোনো কারণে খাওয়া দাওয়া করতে না পারে, যেমন অতিরিক্ত বমি করছে, এরকম যদি হয়, বাচ্চা যদি অতিমাত্রায় দুর্বল হয়ে যায়, হ্যাঁ, এটা হচ্ছে জ্বরের সময়ে, অথবা গায়ে যদি কোনো প্রকার লাল লাল ফুসকুড়ি বা কোনো দানা দানা এসব জাতীয় যদি দেখা যায়, তাহলে জ্বরের সময়ে প্রাথমিকভাবে মা বাবার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর এর পরবর্তী সময়, যে সময়টা বললাম জ্বর কমার পরে, কোনো প্রকার যদি রক্তক্ষরণের সমস্যা দেখা যায়, যেমন গায়ের মধ্যে একইভাবে যদি লাল লাল ছোপ পড়ে, চোখ দিয়ে প্রস্রাবের রং যদি লাল হয়ে যায়, পায়খানা কালো হয়, অথবা আমি যে একটু আগেই বললাম যে বাচ্চার মানে ডেঞ্জার পিরিয়ড, যেগুলো ডেঞ্জার সাইন বলে, অতিরিক্ত পেট ব্যথা, খেতে না পারা, এই সমস্যাগুলো যদি হয়, তাহলে যত দ্রুত সম্ভব বাচ্চাকে চিকিৎসকের শরণাপন্ন করতে হবে। এই সময়টাতে আসলে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা সাজেস্ট করে থাকেন, এবং পরীক্ষা নিরীক্ষাগুলো কখন করতে হয়, কততম দিনে, বা এ ধরনের কোনো কিছু আছে কি না? ডেঙ্গু ধরার জন্য প্রাথমিক দুই ধরনের টেস্ট করি। একটা হচ্ছে ডেঙ্গুর অ্যান্টিজেন টেস্ট বলে, যেটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন, খুব সহজে তাড়াতাড়ি পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম 5 দিনের মধ্যে করতে হবে। এটা হচ্ছে NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গু, সেটা হচ্ছে প্রথম 5 দিনের মধ্যে। আর এখানে 5 থেকে 7 দিন, এই পিরিয়ডটা হচ্ছে একটা উইন্ডো পিরিয়ড থাকে, যেখানে আসলে কোনো পরীক্ষায় পজিটিভ না হতে পারে। 7 দিনের পরে ডেঙ্গুর বিরুদ্ধে শরীরে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা আমরা ICT ফর ডেঙ্গু, ইমিউনোক্রোমাটোগ্রাফি, যেটা ICT ফর ডেঙ্গু, এটা করতে পারি 7 দিনের পরে। প্রথম 5 দিনে NS1 এটা করলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ধরা পড়ে যায়। সাথে সিবিসি তো আছে। সিবিসিটা করতে হবে আমাকে প্রাইমারি বেস লাইন হিসেবে ধরার জন্য। যদি ভবিষ্যতে যদি ওর ডেঙ্গু যখন ডেঞ্জার পিরিয়ডে আসে, কোনো কারণে যদি তার হাসপাতালে যেতে হয় বা আসতে হয়, তখন এটাকে বেস লাইন হিসেবে আমরা ধরে পরবর্তীতে এগিয়ে যেতে পারবো। এখন এটার চিকিৎসা কি আসলে? ডেঙ্গুর শুধু যদি ডেঙ্গু ফিভার হয়, তাহলে চিকিৎসা হচ্ছে অন্যান্য ভাইরাস জ্বরের মতোই। যেমন ধরুন, তাদেরকে পানি জাতীয় খাবার বেশি পরিমাণে দিতে হবে। বাচ্চার যখন জ্বর আসবে, তখন জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া এবং কুসুম গরম পানি দিয়ে গা মুছিয়ে দেওয়া। বেশি জ্বরটা যাতে কম রাখা হয়, তাকে একটু কমফোর্টেবল দেওয়া, একটু কুসুম গরম পানি, গরম খাবারগুলো দেওয়া। যেমন পানি জাতীয় খাবার যদি বলি, ওটস স্যালাইন দেওয়া যেতে পারে, এমনি সাদা পানি যেতে পারে, স্যুপ জাতীয় খাবার, এই জাতীয় খাবারগুলো তাকে দিলে সেটা কমফোর্ট ফিল করবে। তার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা সেই জিনিসগুলো খেয়াল করতে হবে, কারণ প্রস্রাব না হলে বুঝতে হবে তাকে তার পানি যতটুকু দরকার সেতটুকু পানি সে পানি শূন্যতা হচ্ছে, অথবা তার যেটা বলে আমরা ডেঞ্জার পিরিয়ড, যেটা বলে ভাস্কুলার লিকিং, মানে রক্তনালী থেকে তার পানিটা রক্তনালী থেকে বেরিয়ে শরীরে জমা হচ্ছে। এই জাতীয় যদি হয়, তখন বুঝতে হবে প্রস্রাব কমে যাবে। সেই পানি জাতীয় খাবারগুলো দিতে হবে। আর এই জিনিসটা দিলেই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। আর পরবর্তী যদি কোনো ডেঞ্জার সাইন যদি দেখা যায়, তখন এটা হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন হাসপাতালে প্রোটোকল অনুসারে ট্রিটমেন্টটা চলবে। আমরা ডেঙ্গু আসলে কিভাবে প্রতিকার করতে পারি বা প্রতিরোধ করতে পারি আসলে? ডেঙ্গুটা মূলত আমাদের দেশে যে সময়টা হয়, সেটা হচ্ছে জুন থেকে অক্টোবর, যখন হচ্ছে বর্ষা চলে, অথবা বর্ষার শেষের দিকে গিয়ে। এই সময় যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, পানি জমে থাকে, এই পানিগুলো থেকেই মূলত মশার তৈরি। আমাদেরকে ডেঙ্গু প্রতিরোধ করতে হলে আসলে মশাকে প্রতিরোধ করতে হবে। মশা যাতে বংশবিস্তার করতে না পারে, এই জিনিসটা মূলত আমাদের হাতেই, আমরা চাইলেই পারি। আমরা যদি এই কাজটা করতে হয় বর্ষার আগে থেকে, বর্ষা শুরু হলো তখন আমি দৌড়াদৌড়ি করে পারবো না, বর্ষার আগে থেকে দেখতে হবে আমাদের ঘরের আশেপাশে যেসব জায়গায় পানি জমতে পারে। এখন ধরেন গ্রামে যারা আছে আশেপাশে দেখতে হবে যে খালি কৌটা রয়ে গেছে কিনা, কোথাও পানি ডাবের খোসা রয়ে গেছে, যেখানে পরিষ্কার পানি জমার সুযোগ পাচ্ছে। আবার যারা ছাদ বাগান করেন, বাগানের মধ্যে দেখতে হবে যে কোথাও পানি জমে থাকছে কিনা। যেখানে পরিষ্কার পানিতে সাধারণত ডেঙ্গু মশার বংশ বিস্তার করে। আমরা যদি এই জায়গাগুলো যদি খালি করতে পারি, এগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তাহলে আমাদের প্রথম হচ্ছে এই মশার বিস্তারটা কমবে। এখন ধরেন মশার বিস্তার কমলো, বা তারপরও কি ডেঙ্গু হতে পারে না? হতে পারে। এই প্রতিরোধ কিছুটা আমাদের আছে। আরেকটা হচ্ছে, আমরা যখন শিশুরা যখন ঘুমাবে, তখন সেক্ষেত্রে আমরা, সেটা হোক দিনে হোক রাতে হোক, যখনই হোক মশারি টানাবে। যদি বাইরে কোথাও যায়, সেক্ষেত্রে যদি যে ক্রিমগুলো আছে, অ্যান্টি মসকিটো ক্রিম যেগুলো বসে, মশা নিরোধক ক্রিম যদি অ্যাভেলেবল পাওয়া যায়, বাচ্চাদের যেন হাতে পায়ে যেসব জায়গায় খোলা থাকবে সেসব জায়গায় দেওয়া যায়। আর সন্ধ্যার পরে যেটা করতে পারে, আমরা ঘরের মধ্যে যে জানালাগুলো যাতে বন্ধ করে, অথবা নেট দিতে পারি, যাতে মশাটা যাতে ঘরে কম আসতে পারে। এটা করলে আমরা অনেকটা পারবো। এই সময় তো ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়াও হচ্ছে। চিকুনগুনিয়াকে আসলে বাচ্চাদের হতে পারে?
হ্যাঁ, যে চিকুনগুনিয়া বাচ্চাদের হতে পারে এই কারণে যে মশাটা ডেঙ্গু করছে সে একই মশা দিয়ে চিকুনগুনিয়া হচ্ছে। এখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার কিছু লক্ষণ কাছাকাছি, যেমন ধরুন দুইটাতেই জ্বর হবে, দুইটাতেই অনেক বেশি জ্বর হবে, দুইটাতেই গায়ে র্যাশ আসতে পারে, দুটাতেই শরীর ব্যথা করতে পারে। তবে কিছু কিছু জায়গায় চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর মধ্যে একটা পার্থক্য হলো চিকুনগুনিয়াতে আপনার ব্যথার পরিমাণটা অনেক বেশি হয় ডেঙ্গু থেকে, এটা হচ্ছে যে খারাপের দিকে। আবার কিছু ভালো লক্ষণও আছে, যেমন একটা ডেঞ্জার পিরিয়ড আমরা বলি, বিপজ্জনক লক্ষণ, যেটা হচ্ছে ডেঙ্গিতে বেশি দেখা যায়, যেটা অনেক সময় লাইফ থ্রেটানিং বলে না, জীবন সংকটময় করে। চিকুনগুনিয়াতে সাধারণত এরকম হয় না। চিকুনগুনিয়াতে বেশি হয় হচ্ছে আপনার বিভিন্ন জয়েন্ট, যে গিরায় গিরায় ব্যথা, এই ব্যথাগুলো বেশি হয়। হ্যাঁ, জ্বরের পরিমাণটা সাধারণত ডেঙ্গুতে আমরা 4 থেকে 7 দিন বলে, চিকুনগুনিয়াতে একটু কম, 2 থেকে 3 দিন বা 2 থেকে 4 দিনের মধ্যে জ্বরটা ভালো হয়ে যায়, আর ওই শরীরের ব্যথাটা থাকে। হ্যাঁ, আর বাচ্চার যে রিকভারি ফেস, এখানে ডেঞ্জার পিরিয়ড তখন রিকভারি ফেসটা ধীরে ধীরে আস্তে আস্তে বাচ্চা খাওয়া দাওয়া করতে পারলে এটা আস্তে আস্তে রিকভারি হয়ে যায়। এটার চিকিৎসাটা কি সেম ধরেন প্যারাসিটামল এবং লিকুইড? হ্যাঁ, একই রকমের সব ভাইরাস জ্বরের মতো যেটা হয়, এটা হচ্ছে ভাইরাস পানি জাতীয় খাবার বেশি খাবে, প্যারাসিটামল দিবে। যেহেতু আমরা প্রাথমিক দিক থেকে আসলে ডেঙ্গু চিকুনগুনিয়া পার্থক্য করতে পারছি না, সেখানে এখানে কোনো ব্যথার কোনো ওষুধ দেওয়া যাবে না। তবে চিকুনগুনিয়াতে যে সমস্যাটা যেটা হয়, একটা দীর্ঘমেয়াদী কিছু সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে মূলত জয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা। দেখা গেলো যে ডেঙ্গুর চিকুনগুনিয়ার যে পেশেন্ট বাচ্চারা খুবই এই সময় ইরিটেবল থাকে, খুব বিরক্তিকর, তাকে ধরলেই সে কান্না করে ওঠে, নড়াচড়া করতে চায় না, পা ফেলতে চায় না, হাঁটতে চায় না। তবে বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, দীর্ঘমেয়াদী সমস্যাগুলো যেটা বড়দের হয়, গিরে ফোলা থাকা, লম্বা সময় ধরে থেকে থাকা, অনেক ক্ষেত্রে 3 থেকে 6 মাস থেকে যায়। কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা তুলনামূলক কম দেখি, তাদের দীর্ঘমেয়াদী যে জয়েন্টে ব্যথাটা তুলনামূলক কম হয়। রিকভার হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়, তবে কারো ক্ষেত্রে হতে পারে যে এই গিরায় ব্যথাটা। আর এই ক্ষেত্রে আমরা চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা কি ধরনের আসলে ইনভেস্টিগেশন করব, এটা নিয়ে আসলে অনেক কনফিউশন রয়েছে। আসলে চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেটা করতে পারি, আমাদের প্রথম কাজ হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করা, পার্থক্য করা, এটা ডেঙ্গি নাকি চিকুনগুনিয়া। আমরা প্রথম দিকে যেটা করতে পারি, আমরা ডেঙ্গুর যে টেস্টগুলো সেগুলো আমরা দিতে পারি। চিকুনগুনিয়া যেটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, সেটা হলো আমরা অ্যান্টিবডিটা ডিটেক্ট করি, যেটা হচ্ছে 7 দিনের পরে আসে। সুতরাং প্রাথমিক দিকে আমাদের কাজ হলো আগে ডেঙ্গুটাকে আমাদেরকে এক্সক্লুড করে ফেলা। ডেঙ্গু যদি না হয়, অন্তত এটা হচ্ছে এটা থেকে লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে না। হ্যাঁ, সেজন্য চিকুনগুনিয়া যদি 1 সপ্তাহ পরে, তার যদি জ্বর না কমে, তার যদি আদার সাইন থাকে, সেক্ষেত্রে আমরা 1 সপ্তাহ পর করতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের যেহেতু ভালো হয়ে যায়, কেউ চাইলে করতে পারে, না করলেও তার ক্ষতি নাই। এই সময়টাতে শ্বাসতন্ত্রেরও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এ ধরনের কি রোগগুলো এই মুহূর্তে আপনারা পাচ্ছেন? এখন যেটা হচ্ছে শ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো, আমরা জানি টেম্পারেচার কখনো ধরেন গরম, কখনো ঠান্ডা, এগুলোর জন্য কিছু ভাইরাসজনিত কিছু রোগ, যেমন যেটা অ্যালার্জিক কিছু হচ্ছে, সেটা হচ্ছে রানিং নোজ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, হ্যাঁ, হালকা কাশি হচ্ছে। আবার কিছু শ্বাসতন্ত্রের ভাইরাল ইনফেকশন, যেগুলোকে বলে ব্রঙ্কিওলাইটিস, এই টাইপসের কিছু হচ্ছে। আবার কারো নিমোনিয়া নিয়ে আসতেছে। তো বিভিন্ন টাইপসের সমস্যাগুলো নিয়ে আসতেছে। আমি যদি বলি, এখানে যেমন ধরেন কিছু রোগী আসছে যেগুলো নিয়ে শুধুমাত্র ভাইরাল ক্যাটারাল, যদি বলে ভাইরাল জ্বর, এগুলো হচ্ছে শুধুমাত্র নাক দিয়ে পানি পড়বে, হালকা কাশি হবে বাচ্চার, এগুলো নিয়ে এসে থাকবে। এগুলো থেকে সাধারণত শ্বাসকষ্ট বা অন্য কোনো কিছুতে যায় না, একটা নির্দিষ্ট সময় পর গিয়ে এরা থামে। আরেকটা হলো ব্রঙ্কিওলাইটিস, যেটা বলি, এটা একদম ভাইরাসজনিত রোগ, একটা ভাইরাসে আক্রমণ হয়। এটাতে প্রথম দিকে শুধু কাশি দিয়ে, একটু সর্দি দিয়ে শুরু হবে, এরপর কাশি শুরু হবে। এই সময় বাচ্চারা সাধারণত খেলাধুলা করে, এরা প্লেফুল থাকে। আমরা যেটা বলি হাসি কাশি বাসি, বাচ্চা হাসবে, কাশবে, আবার শ্বাসকষ্টও দেখা যাবে। হ্যাঁ, শোঁ আওয়াজ হবে, নিঃশ্বাস নেওয়ার সময় বুকের কাছে 2 পাশে ঢুকে যাবে, কিন্তু সে অ্যাক্টিভ প্লেফুল। তো আমাদেরকে এই সময়টা একটু এদের খেয়াল রাখতে হবে যে এরকম কিছু হচ্ছে কিনা। যদি এরকম কিছু হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর এক্ষেত্রে আপনার জ্বর থাকতে পারে, সেটা হচ্ছে সাধারণত লো গ্রেড বলি, 100, 101, হ্যাঁ, এরকম একটা জ্বর থাকতে পারে। আবার কিছু হচ্ছে যে নিমোনিয়া হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে নিমোনিয়াটা বুঝবো কি, জ্বর হচ্ছে অনেক বেশি জ্বর থাকবে, 103, 4 জ্বর আসবে, বাচ্চা খেলাধুলা কমে যাবে, বাচ্চা খুব বিরক্ত থাকবে, ইরিটেবল থাকবে। এই সময়টা বাচ্চাকে যদি শ্বাসকষ্ট হয়, কাশি থাকে, শ্বাসকষ্ট হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যেটা হচ্ছে ওদের খেয়াল রাখতে হবে বাচ্চার কোনো শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যে আপনি এখন বললেন নিউমোনিয়া অথবা ব্রঙ্কিওলাইটিস, এই ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে? এখানে হলো
প্রথম কথা হচ্ছে আমি কখন চিকিৎসকের কাছে নিয়ে যাব। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা যেটা বলি, চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজ উদ্যোগে কখনো কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। সুতরাং যদি যেমন ধরেন রানিং নোজ, রাগ দিয়ে পানি পড়া, শুষ্ক কাশি, আমি কি করব? আমাকে বেশি কিছু করতে হবে না। যদি আমি দেখব ওর শ্বাসকষ্ট হচ্ছে কিনা, দ্রুত নিঃশ্বাস নিচ্ছে কিনা, যদি এগুলো না থাকে, বাচ্চা যদি একটি প্লেফুল থাকে, আমি এই সময় বেশি পরিমাণ তরল খাবার দিতে উৎসাহিত করব, খেতে বাচ্চাকে উৎসাহিত করব। নাকটা যাতে বদ্ধ না হয়, নাক বন্ধ যাতে না হয়, ক্লিয়ার করার জন্য একটু নর্সল, যে নাকের ড্রপ আছে, নর্সল নজমে যেগুলো আছে, নাকের ড্রপ দিয়ে নাকটা আমি ক্লিয়ার রাখবো। আর যদি খুসখুসে কাশি, তার জন্য আমরা কিছু রিমেডি ইউজ করি। রিমেডি বলতে যেমন ধরেন আমরা যেগুলো আগে থেকে আমাদের দাদা নানি দাদিরা যেগুলো দিত, সেই মধু, মেদু লেবুর রস, কুসুম গরম পানি মিশিয়ে, তুলসী পাতার রস, বাসক পাতার রস, এগুলো আমরা বাচ্চাদেরকে দিতে পারি। এগুলো দিলেই বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ না, এগুলো দিলেই বাচ্চা রিকভারি করে যাবে, বাচ্চার যদি আদার্স যদি সমস্যা না হয়। আর ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে, যেটাও ভাইরাস জনিত রোগ, যদি অল্প অল্প জ্বর থাকে, বাচ্চা যদি সর্দি থাকে, জ্বর থাকলে প্যারাসিটামল দিবে। আর সর্দি কাশি যেটুকু বললাম যে নাকটা ক্লিয়ার রাখবে, একটু যে মধু, লেবুর রস এগুলো খাওয়াবে। আর যদি জ্বর বেশি আসে, বাচ্চা যদি শ্বাসকষ্ট হয়, আপনি প্রথম 3 থেকে 5 দিন আপনি ঘরে দেখবেন 3 থেকে 5 দিনের মধ্যে বাচ্চা যদি ইমপ্রুভ না হয়, অথবা এর মধ্যে যদি বাচ্চা খারাপ হয়, তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তারে আপনার সিদ্ধান্ত নেবে যে অ্যান্টিবায়োটিক দিতে হবে কি হবে না। এই জিনিসটা যেটা শ্বাসতন্ত্রের যে সমস্যাটা, এটা আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? হ্যাঁ, শ্বাসতন্ত্রের সমস্যাটা আমাদের প্রতিরোধ করার কিছু উপায় আছে। এই সময় আমরা যেটা হচ্ছে, প্রথম হলো বাচ্চাদেরকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেজা, এগুলো থেকে দূরে রাখতে হবে। বাচ্চাদেরকে জোনটা একটু কমফোর্টেবল করতে হবে। কমফোর্টেবল কীরকম? অতিরিক্ত মানুষজন যেখানে আছে, বাচ্চাদেরকে ওই জায়গায় নেওয়া যাবে না, কারণ ভাইরাসগুলো তো খুব দ্রুত ছড়ায় একজনের থেকে। অতিরিক্ত যেখানে জনসমাগম, সেই জায়গায় যেতে হবে না। বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা বলি হ্যান্ড ওয়াশ, বাচ্চাকে হাত ধুয়ে দিতে হবে। বাচ্চাদেরকে ধরার আগে, আমরা যখন বাইরে থেকে আসবো, বাচ্চাদেরকে ধরার আগে আমরা হাত মুখ ধুয়ে তারপর আমরা ঘরে বাচ্চাদেরকে নিব, বাচ্চাদেরকে ধরবো। এই অসুখগুলোতে সাধারণত 1 থেকে 2 বছরের বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার থেকে ইনফেকশনটা ওর কাছে গেল না। আর হলো, যদি প্রাথমিকভাবে দেখা যায় কোনো কিছু বেড়ে যাচ্ছে, তখন চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে ভালো। তাহলে হচ্ছে তার আর্লি ট্রিটমেন্ট হবে। পাশাপাশি বাচ্চাদের স্বাভাবিক যে খাবার দাবার, এই খাবার দাবারগুলো রেগুলার চালিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্রতিরোধ করা যায়। আপনি আরেকটা কথা বলছিলেন, ডায়রিয়া, পানিবাহিত যে রোগটা, এটা আসলে এই সময় বাচ্চাদের তো হচ্ছে। বাচ্চারা কি কি ধরনের আসলে লক্ষণ নিয়ে এই সময়টাতে আসছে ডায়রিয়া নিয়ে? ডায়রিয়া যেহেতু পানিবাহিত রোগ, এই সময় হচ্ছে আমাদের দেশের যেগুলা ধরেন উঁচু জায়গা যেগুলো, এগুলো কিন্তু এই সময় প্লাবিত হচ্ছে। বৃষ্টির পানি এখান থেকে যাচ্ছে, ধুয়ে হয়তো পুকুরে পড়ছে, নাহলে ডোবায় পড়ছে, অথবা যেগুলো শহর এরিয়া যেগুলো, এখানে অনেকের ড্রেনেজ সিস্টেম, ড্রেন উপচে যাচ্ছে, ড্রেন উপচে গিয়ে হয়তো সেপটিক যে পানির ট্যাঙ্ক যেখানে, এখানে ঢুকছে, যার কারণে এই সময় পানিবাহিত রোগগুলো বেড়ে যায়। তো এই পানিবাহিত রোগগুলোর একটা হলো, কয়েকটা আছে, তার মধ্যে একটা হচ্ছে যেটা কমনলি দেখা যায়, ডায়রিয়া আছে, টাইফয়েড আছে। হ্যাঁ, তো ডায়রিয়াটা যেটা হয়, বাচ্চারা এই পানিগুলোর সংস্পর্শে আসছে, এই পানি খাচ্ছে এবং পাতলা পায়খানা নিয়ে আমাদের কাছে চলে আসতেছে। আচ্ছা, তো এটার চিকিৎসা পদ্ধতিটা কি আসলে? পাতলা পায়খানা যদি হয়, এটার একটু প্রথমে দেখতে হবে যে বাচ্চার কয়বার হচ্ছে, পায়খানার সাথে কোনো রক্ত যাচ্ছে কিনা। যদি রক্ত না যায়, তাহলে যদি জ্বর আছে কিনা পাতলা পায়খানার সাথে। যদি পাতলা পায়খানা হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে পানি শূন্যতাটা পূরণ করা। পানি শূন্যতা পূরণ করার সহজ উপায় হচ্ছে ওরসালাইন। ওরসালাইনটা এখন মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। তবে ওরসালাইন বানানোর আগে যেটা দেখতে হবে, একটা আধা লিটার পানিতে 1 প্যাকেট ওরসালাইনটা পুরোটা মিশাতে হবে, এবং একবার বানালে এটা 6 থেকে 12 ঘন্টা ভালো থাকে। এটা চামচ দিয়ে দিয়ে অল্প অল্প করে খাওয়াতে হবে। এটা বয়স অনুসারে আছে, যেমন 6 থেকে 6 মাস পর্যন্ত 5 থেকে 10 চামচ, 6 থেকে 1 বছর 10 থেকে 15 চামচ, 1 বছরের উপর গেলে নির্দেশ অনুযায়ী এটা ওরসালাইনটা খাওয়াতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে বাচ্চার প্রস্রাব হচ্ছে কিনা। যদি বাচ্চার প্রস্রাব থাকে, বাচ্চা যদি খেলাধুলা করে, তাহলে বাচ্চাকে আমি ঘরে রেখে চিকিৎসা করতে পারবো। আর পাশাপাশি রেগুলার যে খাবারগুলো, এই খাবারগুলো বাড়ায় দিতে হবে। যে বাচ্চারা বুকের দুধ খায়, তাদেরকে বুকের দুধ ঘন ঘন দিতে হবে। আপনার এই খিচুড়ি খাওয়ানো, তারপর হচ্ছে বিভিন্ন কলা খাওয়ানো, খাওয়ার অল্প অল্প করে বারবার করে দিতে হবে, যাতে সে দুর্বল হয়ে না যায়। আর প্রস্রাব যদি ঠিক থাকে, বাচ্চা যদি খেলাধুলা করে, তাহলে আপনার সমস্যা নেই। তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এখন আমি কীভাবে বুঝবো যে তার পানি শূন্যতাটা বেড়ে যাচ্ছে কিনা? যদি কখনো দেখা যায় বাচ্চা টেনে টেনে পানি খেতে চাচ্ছে, ওকে পানি দিলে ওর থেকে নেওয়া যাচ্ছে না,
বাচ্চাদের জিহ্বা যদি শুকায় যায়, চোখ যদি ভিতরের দিকে ঢুকে যায়, পেটের চামড়াটা যদি লুজ হয়ে যায়, তখন আমাকে বুঝতে হবে যে ওর পানি শূন্যতার তীব্রতার দিকে যাচ্ছে। তখন আমাকে কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। শিশুরা যে অপুষ্টিহীনতায় ভুগছে, আসলে কি কি ধরনের অপুষ্টিহীনতায় শিশুরা ভুগতে পারে এই মুহূর্তে? আমাদের দেশে এখন যেটা দেখা যাচ্ছে, অপুষ্টিহীনতা, দুই ধরনের অপুষ্টিহীনতায় আমাদের বুঝছে। একটা হচ্ছে আন্ডারওয়েট, যারা হচ্ছে যতটুকু ওজন হওয়া ততটুকু হচ্ছে না। আর একটা পাশাপাশি যেটা অ্যালার্মিং, যেটা নিয়ে আমাদের আসলে আলোচনাটা তুলনামূলক কম হয়, আমরা বেশি আলোচনা করি ওজন বাড়ছে না সেটা নিয়ে, কিন্তু এখানে আরও একটা টপিকস রয়ে গেছে, সেটা হচ্ছে অধিক ওজন, যেটাকে আমরা বলি অবেসিটি, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আরবান এরিয়া, শহর এলাকার শিশুদের ক্ষেত্রে দেখা যায়। যেটা অপুষ্টিহীনতা, ওজন কম, এখানে দেখা যাচ্ছে এটা যেটা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো। আমাদেরকে বাচ্চার 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াটা নিশ্চিত করতে হবে প্রথমত। এরপর হচ্ছে বুকের দুধ খাওয়ানোর পরে আমরা যে অন্য খাবারে আসবো, বুকের দুধের পাশাপাশি যে অন্য পুষ্টিকর খাবারগুলো দিব, সেগুলোর নির্দিষ্ট খাবার আছে যেগুলো দিতে হবে। এখন অনেকে যেটা দেওয়া যাবে না সেটা বলি, সেটা হচ্ছে শাক। অনেকে আছে সাগর সুজি চালের গুঁড়া খাওয়ায়, যেগুলো হচ্ছে শিশুর পুষ্টির ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করে। এই খাবারগুলো দেওয়া যাবে না। বাচ্চাকে কিছু যেমন ধরুন 8 মাস বয়স পর্যন্ত 2 বার খিচুড়ি দিতে হবে। খিচুড়ির পাশাপাশি তাকে অন্য স্ন্যাক্স জাতীয় খাবার, বিস্কিট, পাউরুটি, এই জাতীয় খাবারগুলো তাকে দিতে হবে। খিচুড়িতে একটা ভালো করে সিদ্ধ করে ডিমের কুসুম দিতে হবে। আর 8 মাস পর হলে 3 বার করে খাবার দিতে হবে। এরপর 1 বছর পর আস্তে আস্তে 2 বছরের মধ্যে তাকে আমাদের স্বাভাবিক খাবারে নিয়ে আসতে হবে। এবং 2 বছর পরে আমরা যা খাই, বড়রা যা খায়, সে একই টাইপসের খাবার ওদেরকে দিতে হবে। এবং পাশাপাশি যে কাজটা করতে হবে, যে বাইরের খাবার আমাদের এখন যত্রতত্র যেটা পাওয়া যায়, চিপস, চকলেট, জুস, এই জাতীয় খাবারগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। এই খাবারগুলো দূরে রাখলে তার ঘরের স্বাভাবিক খাবারের গুরুত্বে তার খাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পাবে। এটা থেকে আসলে আমাদের পরিত্রাণের উপায়টা কি? এখান থেকে পরিত্রাণ, এটা হচ্ছে যেটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে একটু সচেতন হতে হবে। বাবা মাকে বাচ্চাদের সাথে ইনভলভ হইতে হবে। বাবা মাকে সচেতন হতে হবে। সচেতন হওয়ার উপায় হচ্ছে এখন যেটা হচ্ছে, বাচ্চাদেরকে সময়টা বাচ্চাদেরকে দিতে হবে। শুধু বাচ্চাদের আমরা দোষ দিচ্ছি যে ওরা মোবাইল দেখছে কিন্তু ওরা খাচ্ছে না, তা না। আমরাও কিন্তু হয়তো ঘরে বসে থাকি, বাচ্চার সাথে না খেলে মোবাইল নিয়ে বসে আছি। ওকে নিয়ে যে বাইরে যাওয়ার যে সময়টা, তাকে হয়তো একটা পার্কে নিয়ে যাওয়ার যে সময়, সেই সময়টা আমি দিচ্ছি না। হ্যাঁ, এই সময়গুলো তাদেরকে দিতে হবে। আর বাইরে থেকে যে খাবার, আমি যদি বলি যে যখন বলা হয় বাচ্চা চিপস খায়, আমাদের কাছে কমন এসে বাচ্চা চিপস খায়, ভাত খায় না, কি খায়? চিপস খায়, চকলেট খায়, জুস খায়। তো কিনে কে দেয়? তাকে তো ফ্রি দিচ্ছে না, আমরা কিনে দিচ্ছি। তাহলে আমি বলবো যারা গার্জিয়ান যারা আছেন, হ্যাঁ, অনেক সময় বাচ্চাদের আবদার থাকে, বাইরে থেকে আসলে কিছু নিয়ে আসবে, একটা বিস্কিট নিয়ে যান, একটা পাউরুটি নিয়ে যান, একটা কেক নিয়ে যান, এগুলো খাওয়ান। মা বাবাদেরকে যদি আমরা শুধু খাওয়ালে হবে না, এর পুষ্টিগুণ সম্বন্ধে জানতে হবে। এটার আমরা যেটা বলি, সব ধরনের খাবার থাকতে হবে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে আপনি দয়া করে বিদায় নেবেন। আপনাদেরকে যে ব্যাপারটা আহ্বান জানাবো, আমাদের শিশুদের বর্তমান সময়ে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো আমরা নিজেরা অনেকটু প্রতিরোধ করতে পারি, আবার প্রতিকারও করতে পারি। আমাদের কাজ হচ্ছে চিকিৎসা করার চেয়ে প্রতিরোধটা হচ্ছে উত্তম। আমরা যদি এই সময় বাচ্চাদেরকে একটু গরম জায়গায় রাখবো, একটু মশারি টানিয়ে রাখবো, বাচ্চার খাওয়াটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হাতে যাতে আমরা খাওয়াই, আমরা খাওয়ানোর আগে হাত ধোয়ার ব্যবস্থা করব, বাচ্চার হাত ধুয়ে দিব, বাচ্চাকে হাইজিন যেটা পরিচ্ছন্নতা সম্পর্কে বাচ্চাকে আমরা সচেতন করব, নিজেরাও সচেতন হব, বাচ্চাদেরকেও সচেতন করব। তাহলে আমরা বাচ্চাদের একটা সুস্থ বাচ্চা, একটা আগামীর ভবিষ্যৎ আমাদের যে প্রজন্ম করতে, সেটা আমাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডাক্তার রানা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম শিশুদের সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যা নিয়ে। আমরা আজকের পর্বটিতে যেটা আলোচনা করে বুঝলাম, বাচ্চাদের সাথে সাথে আমরা যারা বাবা মা আছি, আমাদেরকেও বেশ সচেতনভাবে জিনিসগুলো বুঝতে হবে এবং বাচ্চাকে আমাদের ওভাবে পরিচালনা করতে হবে। দর্শক, আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।